আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয় শক্তি উপন্যাস। লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা 4। ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল অরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত জ্বরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর দুটো পা। পাঁচ আঙুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তে ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই অরুর। মাথার মধ্যে কুণ্ডুলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার উগড়ে দিচ্ছে ওর মস্তিষ্কটা। কি করেছি আমি? অরু যে এতটা ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনও শরীরটা রিরি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চর বসিয়ে দিতে। অনুর আগে ফুসফাস করছে দেখে ওরও কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্য জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওরও বলতে চাইল, কে আবার? এবারের ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলত। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে ওরু সেসব ভাবতে চায় না। তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া মারবি কেন আমাকে? কই, কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির ওপর রাখিস। আমি কি তোর সদ্বনাপা? অনুর রাগের অঙ্গারে যেন একটু একটু করে ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজটা বেরিয়ে যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই, তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম। আর আমি কিনা তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে ওরও। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখে দেখে নে। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন মেইল। সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে ওর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা, কোম্পানি থেকে এই মেইল এসেছে। ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অন্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাগ নিঃসৃত গলায় বলে, হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু এই মেলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল। এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেল ইনবক্স না চেক করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত একটা বছর ধরে তুই শুধু রুপোর্টের মতো মেইলই পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে ওরও। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম প্রথম কয়েক মাস ইনবক্স চেক করলেও কোনো লাভ হয়নি। তাই ও ধরিয়ে নিয়েছিল এই ইমেলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওরও কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের ইমেলটার চোখ বুলালো। সকল নিয়মনীতি হল অফ করার শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় হোসেন, সিএফও অফ জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওরও নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় হোসেন, ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরও একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে অরোরা শেখ নামেরও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না অরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে? তুই অবশ্য না গেলেও হতো। ওরও আশ্চর্য হয়ে পেছনে চাইল। কি বলছিস আপা? তোরা এত দূরে চলে যাবি আর আমি একা এই ফাঁকা কৃত্তিককুঞ্জে একা একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎ বোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলেছি সেটা শুধু আমিই জানি। কেন বলেছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার ওপর কৃত্তিক ভাইয়া মানুষটা সুবিধার না। ওর মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর কালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা,
জানিস, আমার অনেক খুশি লেগেছিল যখন মেলগুলো লিখেছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল এক সপ্তাহ পরে পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। ওরও মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না পা, আমিই সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কী শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহেই ফ্লাইট। ওরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ শপিং, কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ আজ রোববার, প্রতিদিনের মতো আজও পরন্ত বিকেলে তির্যক সূর্য কিরণ হানা দিয়েছে খোলা আঙ্গিনার ন্যায় মহলের বিস্তর ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পতপত করে উঠছে রশিতে শুকাতে দেওয়া সারি সারি জামা কাপড়, সেগুলোই নিতে এসেছে ওরু। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টার রেলিংয়ের উপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গধূলিবেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতিমধ্যে ইমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুই বোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপর এই মহল, বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনে সুপারি বাগান, সামনের বিশাল গেট, সব কিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পানি জমাবে ওরও। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি উড়ুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা, আর মনগহীনের অযাচিত এক অদম্য ইচ্ছা নিখিল ভাইকে খুঁজে বের করা। ওরও জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার ওপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা, ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ওরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নেব আপনাকে। অরুর দিবাস্বপ্নে টান পড়ে নিচ থেকে অনুর বাজ খায় আওয়াজে। কিরে অরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চললাম। টাইম ফ্লাইস, ইয়েস ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগেও অরু পুরান ঢাকার নামকরা বাড়ি কৃত্তিককুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরিয়েও হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দুবোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটাই প্রথমবারই জানল অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেওয়ার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানিই ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে সবসময়, তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভেবেই লজ্জায় চোখ মুখ বুঝে আসে অরুর। যার জের ধরে এত দূরে চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর, ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকোর শহরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘণ্টাখানেক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তার মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পরপর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডস এর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলোও জনমানব শূন্য। তাছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইন্ডমিল। তবে চারিদিকে পরিবেশ প্রাণ জুড়িয়ে দেওয়ার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনায় রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতেই ওরও বোধ করল এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে ওরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে এক ছোটোখাটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামল গাড়িটা। এতক্ষণ সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করেছে অরুর।
হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়েই কাটিয়ে দিল ও। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম? তোকে রেখে আমি হাসপাতালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ডপ্রুফ কাজ গলিয়ে সে কথা অরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামল। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। অরু নামলে ড্রাইভারের মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। অরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। অরু এখনও নিশ্চুপ, শুধু উপর নিচে মাথা নাড়িয়ে সায় জানালো। কিন্তু অনুর আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগে ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কী বলল সেসব কিছুই কানে যায়নি অরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গেছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয়, বরং কলিজে জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে অরু, অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না, মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। অরু চমকায়, হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে, তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না অরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি? ওরও ঠোঁট উল্টে কাদো কাদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে, তুই নিজের পরিচয় দিবি, কোনো বোকামি করিস না, কেমন? ওরও ঘাড় কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে, সাবধানে থাকবে, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে করব? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল ওরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি, এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনো দিন লাগেনি ওরুর। চারিদিকের অবস্থা বেগতিক, আকাশটা কালো মেঘে ঢেকে কুটকুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই, তাই তো দুরু দুরু বুকে ফ্রেঞ্চ গেটটা খুলে ফ্রন্টিয়ার থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় ওরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খুলেও। আশ্চর্য হলেও সত্যি, পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে ওরও। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে নিল ওরও। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলার পুরোটা জুড়ে বিশাল হলরুম, তার একপাশে আধুনিক কাচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বারস্টুল কিচেন, আর হলের মাঝে কোনো দেয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনে গোলাকার ডাইনিং। হলের রুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের ওপর এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? ভ্রু কুচকে গেল অরুর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইল ও। দেখল দক্ষিণ দিকের দেয়ালটা পুরোটাই কাচের। ওরও ঠোঁট উল্টিয়ে মিনমিনিয়ে বলল, বোরিং, প্রয়োজনের বাহিরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছু দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতেই কাঁচুমাচু ভাবটা কমে গিয়ে ঝিরঝিরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে কোনো মতে ভারী জামা কাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে জড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানা আর কমফোর্টারের ভাঁজে। অরু, এই অরু, অরু। সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়ে চড়ে উঠল ঘুম কাতরে অরু। অরু! অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে, অরু, উঠ! ঘুমের মাঝে অরু বলে ওঠে, ঘুমাতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম, আর এই কুশনের গন্ধটা চন্দন কাঠের মতো।
এই বলে কুসুনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় যান যায় যায় অবস্থা। ও চোখ খিচে অস্পষ্ট সুরে বলে, অরু উঠ, এটা তোর রুম নয়। আর না, তুই বাংলাদেশে আছিস, আমরা আজ সন্ধ্যায় আমেরিকায় এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে শুয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরফরিয়ে উঠে বসলো অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুকনো ঢুক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলছিস আপা, কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিকে দেখালো। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে চাইল। দেখল ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিতা লম্বা লম্বা মতো লোক। অরু এক পলকেই এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃত্তিক চৌধুরী। অরুর মাথাটা ভুবু করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাউনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতার চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না ওরু। পাছে শুধু আস্তে করে ভয়ার্ত ঢুক গেল। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তাড়া দিতেই ওরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পেছনের দিকে তাকায় ও। পেছনে তাকাতেই হুট করে চোখোচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনও একইভাবে তাকিয়ে আছে কৃত্তিক। অরু আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল ও। ওরা চলে গেলে কৃত্তিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলোকে এক প্রকার ইগনোর করেই বিছানায় গা এলিয়ে দিল ও। কুশনটা এখনও অরুর লালায় ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃত্তিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃত্তিক বলে, এত বড় কবে হয়ে গেল? এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াশক্তি উপন্যাসের পর্ব সংখ্যা 4। সঙ্গীন প্রণয়াশক্তি লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব সংখ্যা 5। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাচের জানালার ফাঁক দিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলোছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজ খায় চিৎকার, সব কিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। ওরু চোখ মেলে শটান শুয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে, সেই হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যের কারণেই সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে ওরম। তার ওপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক! ভাবলে এখনও পিলে চমকে ওঠে ওরুর। সকাল 9:35। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বজ্ঞানের দিক দিয়ে সবসময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয় সেই তত বেশি ম্যাচিউর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। ওরও তখনও শুয়েছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকেই হাঁক পেরে ডেকে চলেছে তখন থেকে, জেকে জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি উপরে চলে আসব, ইম্পর্ট্যান্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে, তখনই উপর থেকে ভেসে আসা মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সে। এ বাসায় মেয়ে কোথেকে এলো? ভুল অ্যাড্রেসে আসেনি তো? ওর রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন আপনি। ওরুর কথা মাঝপথেই আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃত্তিকও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কৃত্তিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কৃত্তিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখ, ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন
দিন শেভ না করা ঘর দাড়িগুলো মাথাচাড়া দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড়। সেই সাথে এটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে ৩১ বছরের কৃত্তিককে অরুর চোখে গ্রিক গডের মতোই সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইউর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টে আবার প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কৃত্তিকের দৃষ্টি এখনও একইভাবে সামনের দিকে স্থির। ব্যাক টু ইউর রুম। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝেই আটকে আছে কঠোর আদেশ। কৃত্তিকের এক্সপ্রেশন, বাচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না ওর। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই? অনির বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে যাচ্ছে, ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাট কাট স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কৃত্তিক। অরু ভয়ার্ত ঢোক গিলল। এক মুহূর্তের জন্য মনে হলো ও ৮ বছর আগের কৃত্তিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরেও ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল ওর। মনে মনে ভাবল, উনি যা বলবেন সেটা আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনও ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনে নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল ওরও। কি হলো, কথা কানে যায়নি? যাব না। এজন্য ওর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কৃত্তিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করল। তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় অরু। অরু। কৃত্তিকের ঘুম ঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরও একবার বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করল ওরু। কেন যেন মনে হলো অরু নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সবথেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন। বরং নতুন উদ্যমে কৃত্তিকের কথার কাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে। যাকে বলে এক বলেই ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। কিরে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতেই কৃত্তিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড শেপওয়ালা বডির অধিকারী কৃত্তিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃত্তিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল শায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয়? না, তবে ছ্যাঁচড়া মনে হচ্ছে। কি? তোরা সব কয়টা মিলে আবার আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? শায়ের মুখে বিরক্তি ফুটিয়ে বলল, তাছাড়া উপায় কি? নকলে তো জীবনও দরজা খুলিস না, ফোন ধরিস না, SMS সেন্ড করিস না, হুটহাট উধাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একাই ভূতের বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে তুই আসলে মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার ট্যাম্পায়ার কিছু? সত্যি করে বল। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। শায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগারে অভিযোগের লিস্ট উগড়ে দিচ্ছে। এদিকে কৃত্তিকের পেছনে এখনও ঠায় দাঁড়িয়ে আছে ওরও। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃত্তিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ শায়রের মুখ ননস্টপ চলছে। এক নাগারে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো শায়র। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটই হবে। কৃত্তিক তো চুপচাপ ঘড়ির দিকে তাকিয়েছিল। পেছন থেকে ওরও নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কৃত্তিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পিছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেতেই শায়র উদ্বিগ্ন হয়ে বলল, তোর পেছনেটা কি জেকে? তোর ছায়া তো এত ছোট হয়ে গেল কি করে? আর এমন করেই নড়ছে বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরল নাকি? দাঁড়া, সবাইকে কল দিয়ে এখনই আসতে বলছি। শায়র একটা মানুষ, বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিলকে তাল বানিয়ে কৃত্তিককে প্রোটেস্ট বাই ঘোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কৃত্তিক। শায়র সচকিত নজরে ওর পেছনে চাইল। দেখল স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গড়নের পিচ্চি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ঝুটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, এলোকেশী নাকি কেশবতী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদরের মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ।
লাল লাল গাল দুটো দেখে মনে হচ্ছে একটু টেনে দিই। সেই আশাতে হাত বাড়িয়েছিল সায়র পিচ্চিটার গাল টেনে দেবে বলে, কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে ওরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতরে পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কৃত্তিক। সায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে। দেখি মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃত্তিক দাঁত চেপে ঘাড়ে রক ফুলিয়ে বলে, লাগুক, লাগার জন্য মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্চি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, ওকে। নো ওয়ান। এ বলে সিঁড়ি ঢিঙিয়ে ধাপ ধাপ করে নিচে নেমে যায় কৃত্তিক। সায়র কৃত্তিকের পেছন পেছন নামতে নামতে বলে, বাই এনি চান্স তুই কি এই পিচ্চি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগেই ওর মুখ বরাবর একটা কুসুম ছুঁড়ে মারে কৃত্তিক। মুখে লাগাম টান, তুই জানিস আই ফাকিং হেট উইমেন্স। তাহলে মেয়েটা কে? দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃত্তিক আরামসে ডিভানে বসে পড়ল। তারপর টি টেবিলে 2 পা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতে বললাম তো, নো ওয়ান। ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। সায়র বুঝল কৃত্তিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান কৃত্তিকের বলা প্রতিটা কথাই স্পষ্টভাবে কানে পৌঁছল অরুর। ঢুক গেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এইটুকু সহ্য করতে পারবে না? তা কী করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেয়ালে লেগে কনুইয়ের কাজটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হয়ে টি শার্টের হাতাটা চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। কৃত্তিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল ওরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। ওরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবেই নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে ওকে। যাই হয়ে যাক, আপাকে কিচ্ছু বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃত্তিক মনিটরে বাইক রেড খেলছে। হঠাৎ কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র চিন্তাগ্রস্তের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃত্তিকের দৃষ্টি মনিটরেই আটকে আছে এখনও। ও চুইংগাম চিবোতে চিবোতে বলল, আই নো। এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে হবে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা 4 জনই টার্গেট। কৃত্তিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডেয়ার টু টাচ, আই সোয়ার আই উইল কিল হিম। সায়র তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড়িয়ে? কাকে মারবি তুই? কৃত্তিক ওর ভয়ানক চাহনি নিক্ষেপ করলো সায়রের দিকে। বাজ পাখির নজরের মতো তীক্ষ্ণ সে চাউনি। ওর চোখ জোড়ায় যেন একটা জীবন্ত থ্রেট। ঠোঁটের কোণে ক্ষুব্ধ হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃত্তিক, এলিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনও ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলেই গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না ওর। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে? যেমন ভাবনা তেমন কাজ। ওর দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিল বাহিরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে, এই যে লুকেশি, খেতে এসো। ওরও 2 পা সামনে বাড়িয়ে করিডোরে দিয়ে নিচে চাইল। দেখল অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃত্তিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। ওরও এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। ওরও প্লেটের দিকে উকি দিতেই ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে 1 টুকরো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশড পটেটো, ব্যাস এটুকুনিই লাঞ্চ। গোলগাল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো ওরু। সায়র একবার ওরুর দিকে আরেকবার কৃত্তিকের দিকে তাকাচ্ছে। কৃত্তিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো ওরুর।
আমেরিকা এসেছে বলে এসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যাঃ। মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো ওরও। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশ পটাটোর সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতের কাছে চাল ডাল যা পেয়েছে সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ির মোমো গন্ধে সুবাসিত হয়ে উঠল চারদিক। সায়ার নিচের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকিচুকি দিচ্ছে। ওর কাণ্ডে কৃতিক ভ্রুকুঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হও। সায়র দাঁত কেলিয়ে বলল, খিচুড়ি? কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখলো ওরও। গরম খিচুড়ির গন্ধে খিদে পেট গুড়গুড়িয়ে উঠল ওর। ওরও বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে। গরম খিচুড়ি মুখে নিয়েই আবেশে চোখ বুঝে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখিয়ে বোঝা যায় ও খাবারটা কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্তমাখা হাসি দিয়ে সায়র কৃতিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত। এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে সাদা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নিদৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করল কৃতিক। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় পক্ষের আগের পক্ষ। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটু টলল না ওরও, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি, উনি ঠিকই বলেছেন। আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপেরই বোন নই। আমার নাম অরোরা শেখ। কৃতিকের কথা সায়রও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথার জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নয়, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিংয়ে। দার্জিলিং নামটা শুনতেই আগ্রহের প্রবণতা বানভাসী হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও ওই জায়গায় ঘুরে দেখতে চায় ওরও। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সব কিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকানো ইচ্ছাটার খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। তাই? কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে কোথায় ঘুরতে চাও? আর কার সাথে যাবে? ওর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। কয়েক কদম এগিয়ে গিয়ে ওর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্ন ইউ। ওরও শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কী ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে টাইম লাগলেও কৃতিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে। কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে ওরও তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাবে ওরও পাল্টা তীর ছুড়ল। বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নাম করা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এতটুকু বলারই ফুসরত পেল ওরও। এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কৃতিক। হোয়াটস রং জেকে, কী করছে সেটা? কৃতিকের কাণ্ডে সায়ার হকচকিয়ে উঠে কিছু বলতে যাবে তার আগেই ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কৃতিক। দাঁতে দাঁত পিষে ফের বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো এমন নয়। সায়র একদিনেই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে, এই জমের হাতে? এখন না হয় সায়র আছে, কিন্তু রাত বিরাতে হুট করে যে কে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কৃতিক এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিচে শক্ত করে চেপে ধরে রেখেছে ওরও। চোখ দুটোতে পানি ছলছল করছে, এই গড়িয়ে পড়ল বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই ফাকিং তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজগুলি দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর দুচোখে, সেই সাথে মুখের কথাগুলো চপেটাঘাতের মতোই শক্তিশালী।
তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃত্তিক। কৃত্তিক চলে যেতেই অরুর চোখের জলে বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে অরু। অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে না অরু। অরু নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও। কৃত্তিক কেন ওকে দু চোখে দেখতে পারে না, কেন ওর উপর সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে, তা আজও ধরতে পারল না ওরও। এদিকে সায়র নিজেও কৃত্তিকের কর্মকাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখন কী কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রকচটা স্বভাব নিয়ে কৃত্তিক যে কী করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু ওরও তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কী মানে আছে? আশ্চর্য! আনমনেই বলে উঠল সায়র। সন্ধ্যায় কৃত্তিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার বলে এসেছিল। প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এলিসা, সায়র নয়তো অর্ণব কেউ না কেউ কৃত্তিকের সাথে দেখা করতে এই জনমানবের নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কৃত্তিকের কোনো খোঁজ মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাহিরে গিয়ে ও শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কৃত্তিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলো। সায়র গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে। তবু ওকে টর্চার করিস না, আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তির্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃত্তিক বলে, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কি কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং, তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডেতে 3 জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদ খোলা BMW নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরিয়ে হাত নাড়িয়ে বলল, সি ইউ নেক্সট উইকেন্ড, বাই বাই। সন্ধ্যার দিকে অনুও ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখল অরু চুপচাপ ছাদ বারান্দার মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা গ্রিলে, তার ওপর চিবুক। কাজ ঠেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কী করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু ততস্থ গতিতে অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ওম। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীলবর্ণ ধারণ করেছে। মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? অনুর উদ্গিন্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝরিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল, তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, মা আইসিইউতে আছে রুরু, এখন গেলেও যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয়ে যাবি। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, কৃত্তিক ভাই আগে ভাগেই কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলেছে। আমি তো শুধু মায়ের কাছে ছিলাম। দুবোন আরও অনেক সুখ দুঃখের আলাপ করছিল। তখন নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি কি দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। অরু কৌতূহল নিয়ে শোধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানি নাম শুনতেই সারাদিন না খাওয়া অরুর পেট গুড়গুড়িয়ে ওঠে। কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিক ওদিক না বোধক মাথা নাড়ায়। তাহলে? অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি কৃত্তিক ভাইকে একবার জিজ্ঞেস করে আসি। অনু কৃত্তিকের রুমে নক করে ঢুকল। দরজাটা খোলাই ছিল। কৃত্তিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। অনু একটু ইতস্ত গলায় বলে, মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃত্তিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। অনু, পেছু রাখে কৃত্তিক। অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। উপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য।
ওরও আর অপেক্ষা করলো না, সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতেই কৃতিক আবারও নিজের কাজে মনোযোগ দিল। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের 5 নম্বর পর্ব। সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব সংখ্যা 6। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট্ট নির্জন এই শহরতলীয় আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড়জোর 2-1টি বার রোদের মুখ দেখা যায়, বাকিটা সময় কুটকুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তার উপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরেই এভাবে কাটাচ্ছে ওরও। খাওয়া দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছুটে। কৃত্তিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই ওরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখে দেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে ওরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরুদায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত 2 দিনে ওরু তো ভুলেই গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছেও। কিন্তু মাত্র এই কয়েকদিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছে এসব? ভুলভাল চিন্তাতে দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযোজন করল ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইডে টেবিলের অযত্নে পড়ে থাকা মুঠোফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরে বন্ধই পড়ে আছে। ওরও এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবল এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? ওরও পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আনমনে বলে, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবেই লজ্জায় নিজের মুখে 2 হাত চেপে মুচকি হাসে ওরও। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তিদের মতো চোখ জোড়া বড় করে ওরও বলল, আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবেই, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকেই নিজে আশ্বাস দিল ও। তারপর আর দেরি করল না। তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বারটা টুকে রাখা পৃষ্ঠাটা ছেড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালি ওরু এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম্য গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করল। অন্ধকার হলরুমে কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপর 2 পা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃত্তিক। ওর মনে মনে বিরক্তি হলো। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য, অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে ওরও। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কৃত্তিক ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর স্বরে বলে, হোয়াট হ্যাপেন? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? ওর হাসি থেমে যায়। চারিদিকে গুটগুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালা থেকে শুরু করে কাচের দেয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃত্তিকের রাগী আওয়াজ বেশ ভয়ানকই ঠেকল ওর কানে। আর এই মুহূর্তে কৃত্তিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। ওরও এই নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ? ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে? আর কালকে এই ভাইয়াটা আপনাকে ডাকছিল জায়ান কৃত্তিককে ছোট করে জেকে?
আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরুর করা বিশ্লেষণ কৃত্তিক শুনছে কি শুনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না এখানে আমি বসি, তুই চাইলে অবশ্য বুঝতে পারিস। ওরও মনে মনে ভরকায়, কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। অরু আর ঘাটায় না কৃত্তিককে। বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে, তার ইয়ত্তা নেই। তাই ওরু কথা ঘুরিয়ে বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো, সচকিত জবাব আসে কৃত্তিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো ওরুর বুক চিরে। কৃত্তিক বলেছে মানে সে কথা একচুলও নড়বে না। তাই অন্ধকার হাতড়েই ল্যান্ডফোনের সামনে গিয়ে সফেদ কার্পেটের বিছানো মেঝেতে বসে পড়ল ওরও। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন 10টা কি 11টা। তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি ওরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ওরু। এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগে ওরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে, নিখিল ভাই কোন ভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে। তিথি ওপাশ থেকে কি বলল তা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে, গেম ওভার। কেন যেন হুট করে ফুপিয়ে কেঁদে উঠল ওরও। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টে সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা সেটা জানা। কেন রে, আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তার ওপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট, তুই কৃত্তিককুঞ্জের মালকিন, আর আমরা কি লেম। কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরিপানা রে। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নামকরা রিয়েল এস্টেট ফ্যামিলির বিজনেস তোদের। ও মাই গড, কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃত্তিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নিচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস? তুই জানিস ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না ওরও। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবা স্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। ওরও চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলরুমে ওরুর ফুফানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। ওরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করল, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু তুই নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনোদিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রেডিকিউলাস। ওপাশ থেকে এতটুকু শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ হলো। ওরুর কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছু তোয়াক্কা না করে কল কাটতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনি ও। আধারে ঢাকা বদ্ধ করে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়িয়ে ছড়িয়ে আছে। দুহাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে ওরও। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকি দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনঝিন শব্দ করছে
পায়ে আটকে থাকা নুপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্চলে তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটিও পাশের ডিভানে বসে থাকা কৃত্তিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে ফেলল। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হ্যাঁচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওই হাত ধরেই টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। অরু কিছু বুঝে ওঠার আগেই শব্দটা উচ্চারণ করে ধাপ করে দরজা আটকে দেয় কৃত্তিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরা হাতে তুলে মুষ্টিবদ্ধ করে পকেট হাতড়ে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করেছি তোকে, এর A to Z সব ইনফরমেশন চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা শুয়ে অভ্যাস নেই অরুর। তার ওপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় যান যায় অবস্থা। অরু একটু সময় নিয়ে নিজের কান্নাকাটি থামালো। তারপর দু হাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃত্তিক বয়সে অরুর চেয়ে অনেক বড়। তার উপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের, তাই কখনোই কৃত্তিককে কিছু বলে ডাকেনি অরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো ও, ভাইয়া, কৃত্তিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো, ভাইয়া। ওপাশ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই অরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় অরু। হাইওয়ে ধরে এগুলে রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডস এর বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব। তার চেয়েও নীরব এই স্টেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধা, নয়তো কৃত্তিকের মতো একঘেয়ে মোকদ্দমা। যারা কোলাহলমুক্ত নিরবিচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদগোল টেবিলে বসে একটু একটু কফির সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলের প্রত্যয়ও বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বাঁ হাত দিয়ে দিশলাই জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের বাজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউড। প্রত্যয় মাথা তুলে একবার চাইল। একদম হুট করে চোখে চোখ রাখল, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটফ্যাটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচে সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়ার মানুষের যখন দিনাপিতাপ করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করল এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ও হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা এক ধ্যানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্ত হয়ে হাত নাড়ল অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়। ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারোর সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগে অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করল অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গুন্ডার মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর ওপর। অযথা ইংরেজিতে
গালাগাল করছে। এক কথায় দুই কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফমেট ডেইজি ছাড়া প্রতিপক্ষের কেউ নেই। তার উপর অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মুখটা ছুরি মারে অনুর দিকে। অকস্মাৎ ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বিভৎস কোনো কিছুই অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খুলে অনু। দেখতে পায় একটু আগের সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে ছোট মুখ খিচে দাঁড়িয়ে আছে, চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়ল? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই লোকটা ওর দিকে একরাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে বাজতেই ঘুম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে উঠে বসল ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন উরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়েই কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও। অরু কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খাঁচে ধরল কৃতিক। ও নো, মাথা থেকে বেরিয়ে গেছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিক। দরজার সামনেই দুহাঁটুতে মুখ গুজে বসে আছে ওর। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীলবর্ণ ধারণ করেছে পুরো শরীর। ওর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করল কৃতিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া অরুকে দুহাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতেই চমকে ওঠে কৃতিক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে।